ভোট কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের দেশের যে সকল ভোটাররা দেশের বাহিরে আছে, মানে প্রবাসে আছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট অলরেডি বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে। আর যখনই এই পোস্টাল ব্যালট বা পোস্টাল ভোটের বিষয়টা সামনে আসে, তখনই একটা অনিশ্চয়তা বা শঙ্কা দেখা দেয় যে এই পোস্টাল ব্যালট বা পোস্টাল ভোটিং এর মধ্য দিয়েই ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং হতে যাচ্ছে কিনা। আগামীর ইলেকশন যেটি 12ই ফেব্রুয়ারি হওয়ার কথা, সেই ইলেকশনটি ইঞ্জিনিয়ারিং করার জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে যে ম্যাটিকুলাস ডিজাইন করা হচ্ছে, তার লক্ষণ অনেকটা টের পাওয়া যাচ্ছে। দেশের জনগণ বা দেশের ভোটাররা অনেকটা টের পাচ্ছে। দর্শক শ্রোতা, সকালে পর্বে আলোচনা করেছিলাম যে ডক্টর ইউনূসের প্রেস সচিব এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে এই বছরের ভোট গণনা করে চূড়ান্ত ফলাফল দিতে তাদের অতিরিক্ত সময় লাগবে, এবং সেই অতিরিক্ত সময় মানে একটা অনির্দিষ্ট সময় তাদের লাগবে, যে বক্তব্যের মধ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর গন্ধ পাওয়া যাচ্ছে। তো দর্শক শ্রোতা, চলুন এই পোস্টাল ব্যালটের বিষয়ে একটু তথ্যচিত্রের মাধ্যমে দেখে আসি। বলা হচ্ছে দেশে পৌঁছেছে 1,95,000 প্রবাসীর পোস্টাল ব্যালট, মানে পোস্টাল ভোট। তো এই ব্যাপারে একটু ডিটেলস দেখার চেষ্টা করি। ইলেকশন কমিশন জানিয়েছে বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য মোট 7,66,682টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। তো তার মধ্য থেকে 1,95,000 অলরেডি দেশে প্রবেশ করেছে। তো আরো তো দিন বাকি আছে, এই দিনগুলোতে একের পরে এক আসবে, এবং সেই সংখ্যা 7,66,000। দেশের টোটাল ভোটারের তুলনায় এটা খুব সামান্য হতে পারে, 1%ও হবে না, 1%এরও কম হবে, 0.% হবে। কিন্তু কথা হলো, জয় পরাজয়ের কম্পিটিশনে মানে খুব বেশি পার্থক্য কিন্তু থাকে না। যদি এই 7 লাখ বা 7.5 লাখ ভোটের মধ্যে কোনো ইঞ্জিনিয়ারিং করা যায়, সেটাই কিন্তু এই নির্বাচনের জয় পরাজয় নিশ্চিত করে দেয়া যায়। কোন দলের পক্ষ হয়ে যদি ইঞ্জিনিয়ারিং ঘটানো যায় এই 7 লাখ 7.5 লাখ ভোটারে, তাহলে সেই দলের জয় নিশ্চিত। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই কথা বলবো যে কি কি ধরনের শঙ্কা বা আশঙ্কা রয়েছে এই পোস্টাল ব্যালটের মধ্য দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। এই যে পোস্টাল ব্যালটে ভোটগুলো দেশে প্রবেশ করা শুরু করেছে, ইলেকশন হওয়ার বাকি এখনো 10 দিনের মতো। তো এই 10 দিন ধরে পোস্টাল ব্যালটে ভোট আসতে থাকবে। আচ্ছা, এই ভোটগুলো বা এই ব্যালটগুলো রাখা হবে কোথায়, কোন নিরাপত্তার মধ্যে বা কোন সিকিউরিটির মধ্যে? বলতে পারেন যে ইলেকশন কমিশন সেই ধরনের হাইলি সিকিউর মেনটেন করবে, বাট সন্দেহের জায়গাটা ওই জায়গাতেই। এটা বাংলাদেশ। বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি, যারা বিসিএস ক্যাডার নন ক্যাডারের পরীক্ষা নেয়, সেই পিএসসির প্রশ্নও কিন্তু ফাঁস হয়। সেই পিএসসির যে প্রধান থাকে, চেয়ারম্যান, তিনি কিন্তু নিশ্চিত থাকে যে তাদের প্রশ্নপত্রগুলো তারা হাইলি সিকিউর মেনটেন করে রেখেছে, ফাঁস হওয়ার মতো কোনো স্কোপ নেই। কিন্তু চরম বাস্তবতা এটাই যে প্রতিষ্ঠানের প্রধানের কাছে যেটা হাইলি সিকিউর, ওই প্রতিষ্ঠান প্রধানের যে পিয়ন থাকে বা গাড়ির ড্রাইভার থাকে, তার কাছে ওই সিকিউরিটিকে মনে হয় চিচিং ফাঁক। আবেদ কাডার নিয়ে রিসেন্টলি দেখতেছেন না, যে পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার আবেদ আলী, তিনি প্রশ্নপত্র বা তার যে একটা সার্কেল আছে, তাদের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস যাদেরকে করা হয়েছে, সেই ফাঁসকৃত প্রশ্নে যারা পরীক্ষা দিয়েছে তারা পিএসসির সুপারিশের প্রথম সারিতে ছিল, এবং তারা দেশের বিভিন্ন দপ্তরে বিভিন্ন মন্ত্রণালয়ে ক্যাডার নন ক্যাডার পদে চাকরি করতেছে। হ্যাঁ, এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের হাই সিকিউরিটির অবস্থা। তো এই জন্য সংশয়টা দেখা দিয়েছে যে 10 দিন আগ থেকে যেই ভোট দেশে আসতেছে, সেই ব্যালটগুলো এক হলো দেশের বাহির থেকেই ইঞ্জিনিয়ারিং করে দেশে ঢুকানো হচ্ছে কিনা, আরেকটা হলো দেশের বাহিরে যদি প্রযুক্তির মাধ্যমে সেলফি ক্যামেরা ওপেন করে, এরপরে হলো কিউআর কোডের মাধ্যমে যথেষ্ট সিকিউরিটি মেনটেন করে সেখানে যদি ইঞ্জিনিয়ারিং নাও করা হয়,
তো ব্যালটগুলো 10 দিন ধরে বাংলাদেশে যে সিকিউরিটির মধ্যে রাখা হবে, আমাদের প্রধান ইলেকশন কমিশন তার কাছে মনে হতে পারে যে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে রেখেছি, কিন্তু এই ইলেকশন কমিশনদের ড্রাইভার বা পিয়নদের কাছে ওই নিরাপত্তাকে চিচিং ফাঁক মনে হতে পারে। সেখানে এই ব্যালটগুলো ওই পিএসসির প্রশ্নের মতো অনেক কিছু ঘটে যেতে পারে। কারণ ডাকসুর নির্বাচন আমরা দেখেছি না, ডাকসুর নির্বাচনে ব্যালট ছাপানোর জন্য যেই ভেন্ডরকে দেয়া হয়েছিল সেখানে 50% মতো ব্যালট ছাপানো হয়েছিল, আর বাকি 50% মতো ব্যালট ছাপানো হয়েছে ব্ল্যাকে নীলক্ষেত থেকে, এবং তাই দিয়ে মিলেমিশে ভেন্ডরের ব্যালট আর নীলক্ষেতের ব্যালট মিলেমিশে নিয়ে ডাকসুর নির্বাচন হয়েছিল। তো এই সন্দেহ যেই মহল থেকে বা দেশের জনগণ বা ভোটারের কাছ থেকে করা হচ্ছে, আমরা উড়িয়ে দেই কিভাবে বা অস্বীকারই বা করি কিভাবে? বাংলাদেশের বাস্তবতায় তো এই নজিরই দেখা যাচ্ছে, তাই না? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। যেখানে বাংলাদেশের ডিরেক্ট ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে, সেখানেই দলগুলোর মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রধান দুটি দল বিএনপি এবং জামাত, উভয় দল থেকে বলা হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বলছে তাহাজ্জুদের নামাজের পরে। অনেকে বলছে তাহাজ্জুদের নামাজ গিয়ে ভোট কেন্দ্রে পড়বেন, অনেকে বলছে তাহাজ্জুদের নামাজ পড়ে বের হবেন, ফজরের নামাজ গিয়ে ভোট কেন্দ্রে পড়বেন। কেন? ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আরো কি বলা হচ্ছে? ভোট দিয়ে সেই ভোটের হিসাব না নেওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে থাকবে বা ভোট কেন্দ্রের আশপাশেই থাকবে। তো যেখানে ভোট কেন্দ্রে গিয়ে প্রকাশ্যে ভোট দেওয়ার পরেও দলগুলো নিশ্চিত হতে পারে না, সেখানের নিরাপত্তা বা সঠিকভাবে ভোট গণনার নিশ্চয়তা দলগুলোর কাছে নেই, সেখানে 10 দিন আগে ভোট বাংলাদেশে ঢুকে থাকলে সেই ভোট বা সেই ব্যালটের নিশ্চয়তা আদৌ থাকে কিনা এবার আপনারাই বলুন, বা এখানে সন্দেহের উদ্বেগ করাটা যৌক্তিক কিনা। এবার আসি লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 3। প্রবাসী ভোটার যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছে, ভোট দেওয়ার পরে তারা নতুন করে একটা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেছে, ইনসিকিউরিটির মধ্যে পড়ে গেছে। কারণ হলো ইলেকশন কমিশন যে খাম তাদের কাছে পাঠিয়েছে, তার মধ্যে একটা ছিল গণভোটের ব্যালট, হ্যাঁ না ভোটের ব্যালট, আর একটা ছিল জাতীয় নির্বাচনের ব্যালট, আর একটা ছিল তাদের একটা অঙ্গীকারনামা। সেই অঙ্গীকারনামায় প্রতি প্রবাসী ভোটারদেরকে তাদের এনআইডি কার্ড সহ যাবতীয় তথ্য লিখে দিতে হয়েছে। তার মানে ইলেকশন কমিশনের কাছে প্রবাসী ভোটারদের যাবতীয় ডাটা রয়ে গেছে। কোনো একজন প্রবাসী ভোটার তার এনআইডি কার্ডের এগেনস্টে কোন দলকে ভোট দিয়েছে বা গণভোটে হ্যাঁ না নায়ে ভোট দিয়েছে, এটা কিন্তু এখন চাইলেই ইলেকশন কমিশন দেখতে পারবে। সেই এখতিয়ার বা রাইট ইলেকশন কমিশন নিয়ে নিয়েছে প্রবাসী ভোটারদের কাছ থেকে। কিন্তু আমাদের দেশের ভোটাররা যারা সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। তাদের এনআইডি দিয়ে বা তাদের পরিচিতি দিয়ে সে কোন দলে ভোট দিয়েছে বা গণভোটে কোন জায়গায় ভোট দিয়েছে এটা দেখার মতো কোনো সুযোগ নেই। কিন্তু প্রবাসী ভোটারদেরকে তো এই জায়গায় একটা ইনসিকিউরিটির মধ্যে ফেলে দিল ইলেকশন কমিশন। এবার কনক্লুশনে এসে যেটা বলবো দর্শক শ্রোতা, যে এই পোস্টাল ব্যালট আলোচনাটা যখন শুরু হয় তখন থেকেই আমরা দেখেছি যে এই পোস্টাল ব্যালটটা একটা পার্সিয়ালিটির মধ্য দিয়ে দেশের বাহিরে গিয়েছে। সেখানে যে এজেন্ট নিয়োগ করা হয়েছে বা যার ঠিকানায় শত শত হাজার হাজার পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, এবং এক দেশে না একাধিক দেশের ভিডিও এসেছে যে তারা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা, তাদের কাছে শত শত হাজার হাজার ব্যালট পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা সেই ব্যালট নিয়ে তাদের মন মতো করে সেটা ডিস্ট্রিবিউট করেছে বা ইঞ্জিনিয়ারিং করেছে বা প্রভাবিত করেছে, অনেক কিছু হতে পারে। তো সন্দেহ থেকে যায় যে সেই নেতারা প্রবাসে বসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেই ব্যালটগুলো পাঠিয়েছে, অথবা 10 দিন আগে দেশে যে ব্যালট আসতেছে সেই ব্যালট যে নিরাপত্তা বা সিকিউরিটির মধ্যে রাখবে সেখানে কোনো ইনসিকিউরিটি রয়েছে কিনা, এই ব্যালটগুলোর মধ্যে কোনো ম্যাটিকুলাস ডিজাইনে ইঞ্জিনিয়ারিং হতে যাচ্ছে কিনা। আর যদি এমন কিছু হয় তাহলে আগামীর নির্বাচনে ভোট কেন্দ্রের ভোট নিয়ে আর ইঞ্জিনিয়ারিং করা, মারামারি, পিটাপিটি, কোনো ধরনের অঘটন বিশৃঙ্খলা ঘটানোর আর দরকার হবে না। এই পোস্টাল ব্যালটের ইঞ্জিনিয়ারিংই নির্ধারণ করে দিতে পারবে কারা ক্ষমতায় যাচ্ছে আর কারা বিরোধী দল হতে যাচ্ছে। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।